কিছু পড়াশোনা, কিছু এক্সামিনেশন মেথড, সেগুলো কি তোমরা করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার বললে আমি হিসাব নিব, কিন্তু এখন তো সামনে দেখতে পাচ্ছি না। হিসাবের সময় যখন আসবে হিসাব নেব, কিন্তু এটা যদি না করো তাহলে তো আমাদের এই কষ্ট করে লাভ হবে না। হ্যাঁ, আমি ওই যে কয়েকজনকে দায়িত্ব দিছি, 4-5 জনকে 6 জনকে, সবার কাছ থেকেই ফিডব্যাক নিবা, কারা করছে কারা করে নাই আমাকে ফিডব্যাক দিবা, না করলেও সেটাও দিবা, করলেও সেটাও দিবা, ঠিক আছে? জি স্যার। স্যার এখনো অনেকজন অ্যাড হতে পারছে না মিটিং এ, হ্যাঁ, ওয়েট করছে। এদিকে পারতেছে না। এখনো অনেকজন অ্যাড হতে পারছে না, অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট তো করে যাচ্ছে। এখন 40 হয়েছে, এখন হয়েছে? বর্ষা শুনতে পাও? জি স্যার। স্যার এখনো অনেকে, জি স্যার এখন হয়েছে। এখন হয়েছে? জি আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমি নার্ভাস সিস্টেম নিয়ে দু একটা, তোমাদেরকে আমি সকালে মেসেজ দিছিলাম ডেভিডসনটা রাখতে এবং খাতা টাতা সাথে রাখতে, রাখছো তো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি কয়েকটা কথা বলি, সেটা হলো আহ, ইয়ের প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, মনোপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, এগুলা ডেফিনেশন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন ডেভিডসনে আমি যখন তোমাদের ব্যাচে আলোচনা হয়নি, অন্য ব্যাচে এগুলা ডেভিডসন আমি পৃষ্ঠাগুলাও দেখাই দিচ্ছি, সেই জন্য বই আনতে বলছি। 1 নম্বর কথা হলো যে প্যারাপ্লেজিয়া হোক কোয়াড্রিপ্লেজিয়া হোক, এটা স্পাস্টিক প্লেসিড। তোমরা পয়েন্ট গুলা নোট করো, আমি ডেভিডসনের পৃষ্ঠাগুলা খুলবা, ওইখানে দেখে নিবা, এই জিনিসগুলো পড়ে নিবা, আর আমি কিছু বলে দিচ্ছি। এই 15-20 মিনিটের মধ্যে আমি অনেক কিছু বলে ফেলবো, তোমরা যতটুকু পারো লিখে রাখবা, ডেভিডসনের পৃষ্ঠা উল্টাইবা। স্পাস্টিক প্লেসিড প্যারাপ্লেজিয়া হোক কোয়াড্রিপ্লেজিয়া হোক, এটার পার্থক্য গুলা, এটা কিন্তু আমি ক্লাসও নিয়েছি, লেকচার। একটা হলো যে আপার মোটর নিউরন টাইপ, একটা লোয়ার মোটর নিউরন টাইপ, ঠিক আছে? জি স্যার। জি স্যার। একটাতে যার কেউ যদি বুঝতে না পারো, কথা না শুনতে পাও, তাহলে যে কোনো একজন বলবা। আচ্ছা, একটাতে জার্ক এক্সাজারেটেড হাইপারটোনিয়া, প্লান্টার এক্সটেন্সর, ব্লাডার ইনভলভমেন্ট হবে, অন্যগুলাতে হবে না। এটা তোমার খাতার মধ্যে আছে, আছে না এগুলা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এখন তোমাদেরকে আমি লেকচারে বলা হয়েছে, কিন্তু কোয়াড কম্প্রেশন দেখো 1136 পৃষ্ঠা ডেভিডসন, 1136 পাইছো? আমি সব বলে দিলে তোমরা খালি নোট করবা, মুখস্থ করবা, আমি বইগুলো দেখে দিই, 2-1 লাইন পড়তে হবে। 1136 পাইছো নাকি? জি স্যার। জি স্যার। পাইছো? আচ্ছা, 1136 পৃষ্ঠা দেখো, কোয়াড কম্প্রেশনের ফিচার উপরে আছে, সেন্সরি, মোটর, স্পিংটার, আছে না? জি স্যার। সেন্সরিটা একটা লেভেল পর্যন্ত, যে কোনো একটা রুট লেভেল পর্যন্ত সেন্সরি লস হয়, এটা বেসিক্যালি কর্ডের ট্র্যাক গুলো ইনভলভমেন্টের জন্য, আর মোটর আর স্পিংটার ইনভলভমেন্ট থাকে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা স্পাস্টিক বলি। এটা কর্ড কম্প্রেশনের ফিচার, এটা ঠিক আছে, কিন্তু স্পাস্টিক প্যারাপ্লেজিয়া বা কোয়াড্রিপ্লেজিয়ার অন্য কারণগুলোতেও মোটামুটি এরকমই হয়। যেমন আমরা কারণগুলোর মধ্যে আমরা বলছিলাম লেকচারের মধ্যে যে মনে করো কর্ড কম্প্রেশন ডিউ টু টিবি, টিউমার, ট্রমা, এটা 2 নাম্বার হলো ট্রান্সভার্স মাইলাইটিস, 3 নাম্বার হলো মাল্টিপল স্ক্লেরোসিস। আর প্লেসিড প্যারাপ্লেজিয়ার মধ্যে জিবিএস, হাইপারক্যালেমিয়া, এই কয়েকটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন প্যারাপ্লেজিয়া না কোয়াড্রিপ্লেজিয়া হবে, নিচেই দেখো একটা সায়েন্স অফ স্পাইনাল কর্ড কম্প্রেশন 2581, সার্ভাইকাল 5 এর উপরে কি হবে, সার্ভাইকাল 5 থেকে T1 পাইছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ? আচ্ছা, এখানে দেখো সার্ভাইকাল 5 এর উপরে হইলে আমি একটু একটু বলে যাই, তোমরা পরে পড়ে নিবা এবং খাতায় লেখাও আছে। 5 এর উপরে হইলে অল 4 লিম্বে আপার মোটর নিউরন টাইপ। যদি 5 থেকে T1 হয় তাহলে তোমার আহ, মানে আপার লিম্বে লোয়ার মোটর নিউরন টাইপ, লোয়ার লিম্বে আপার মোটর নিউরন টাইপ। আর থোরাসিক হইলে প্যারাপ্লেজিয়া হবে। আচ্ছা, কয়টা ইকুইনা তো মাল্টিপল পিকচার থাকে, আপার লোয়ার মোটর নিউরন। আচ্ছা, আর কারণগুলো বাম দিকে দেখো, ভার্টিব্রাল মেনিনজিস, তো যেখানেই থাকুক, টিবি, টিউমার, টিউমার সব লেভেলই তোমাদের কাছে মাথার মধ্যে এইটুকুই থাকুক। টিউমারের মধ্যে প্রাইমারি বিভিন্ন ধরনের টিউমার হয়, সেকেন্ডারি মেটাস্টেসিস হতে পারে, মাল্টিপল মাইলোমা হতে পারে। তাহলে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, প্লেসিড প্যারাপ্লেজিয়ার পার্থক্য আমি বললাম। স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার মধ্যে একটা কারণ হলো কর্ড কম্প্রেশন, 2 নাম্বার কারণ হলো দেখো ট্রান্সভার্স মাইলাইটিস, 1110 পৃষ্ঠা, ওইটা পড়তে হবে, 1110।
পাইছো? 1110 পৃষ্ঠা ট্রান্সভার্স মাইলাইটিস পাইছো কিনা? जी सर जी सर ট্রান্সভার্স মাইলাইটিসের ওই পার্টটা পড়বা, দেখবা ওখানে যা লেখা আছে এরকমই কথাবার্তা লেখা আছে। এখানে একটা কথা লেখা আছে এমআরআই করতে হবে কর্ড কম্প্রেশন থেকে ডিফারেন্সিয়েট করার জন্য, অর্থাৎ দুইটাতেই একই ধরনের পিকচার হয়। কাজে ট্রান্সভার্স মাইলাইটিসের পিকচার বলো, কর্ড কম্প্রেশনের পিকচার বলো, স্পাস্টিক প্যারাপ্লিজিয়ার পিকচার মোর অর লেস সেম। গ্রস হেডলাইনটা মাথায় রাখবা, তাইলে সবগুলার ক্লিনিক্যাল পিকচারের মধ্যে তুমি ফিট করতে পারবা। এটা আর একটা হলো যে মাল্টিপল স্ক্লেরোসিস হলো বিভিন্ন জায়গায় লিশন থাকে, মনে করো স্পাইনাল কর্ডে থাকে, সেরিবেলামে থাকে, আইয়ে থাকে এবং রিকারেন্ট হয়। সেটাও আমি লেকচার নিয়েছি, তবু পৃষ্ঠাটা একটু দেখে রাখো। সেটা হলো তোমার 1106 পৃষ্ঠা, দেখো 1106 পৃষ্ঠা। এখানে দেখো, পাইছো তো? ক্লিনিক্যাল পিকচার, ডায়াগনোসিস অফ এমএস রিকোয়ার্স ডেমনস্ট্রেশন অফ আদারওয়াইজ আনএক্সপ্লেইনড সিএনএস লিশন সেপারেটেড ইন টাইম ইন প্লেস। অর্থাৎ বিভিন্ন জায়গায় লিশন হবে এবং রিকারেন্ট হবে। কোথায় কোথায় লিশন হবে বেসিক্যালি ওই ডিটেল তোমাদের এত পড়ার দরকার নাই, পড়লে ভালো লাগবে, সময় পাইলে দেখবা। সেটা হলো যে যেমন একটা স্পাইনাল কর্ডে কম্প্রেশন নিয়ে আসতে পারে, সরি প্যারাপ্লেজিয়া নিয়ে আসতে পারে, আবার সেরিবেলার লিশনের সাইন থাকতে পারে, ওকুলার লিশন থাকতে পারে, মেন্টাল প্রবলেম থাকতে পারে, বিভিন্ন ধরনের, এবং এটা রিকারেন্ট হয়। এইটুকুই থাকলো স্পাস্টিক প্যারাপ্লেজিয়া নিয়ে। তারপরে আমরা আসি তোমার ফ্লেসিড প্যারাপ্লেজিয়ার জিবিএস। জিবিএস দেখো 1140 পৃষ্ঠা। 1140 আমিও বইটা নিয়ে আসছি, আমার বইটাই নিয়ে আসছি, এখানে অন্য বই পাওয়া যায় না। এখানে রুগী পাওয়া যায়, করোনা পাওয়া যায়, মানুষ পাওয়া যায়, বইটা এখানে থাকে না, এই জন্য আমি বই নিয়ে আসছি। জিবিএস পাইছো 1140 পৃষ্ঠা? জি স্যার। এটার ক্লিনিক্যাল ফিচার পড়বা, তোমরা রিডিং দিয়া দিবা। আমি যদি সব পড়তে যাই তাহলে সময় লাগবে। এখানে যে কথা লেখা আছে অ্যাসেন্ডিং প্যারালাইসিস হবে এবং জার্ক গুলো অ্যাবসেন্ট হবে, এটা দেখে নিবা, এবং সেন্সরি মোটামুটি নরমাল থাকে। এই হলো ফিচার। এটা ডিডি হাইপার ক্যালেমিয়া আমি লেকচারও নিয়েছি। ইনভেস্টিগেশনের মধ্যে সিএসএফ করতে হয় এবং এনসিএস করতে হয়। এই এবং কমপ্লিকেশন এই ক্লিনিক্যাল ফিচারের মধ্যেই লেখা আছে, দেখবা রেসপিরেটরি প্যারালাইসিস হয়, মানে পোস্টারাল হাইপোটেনশন হয়, এগুলো ইনভলভমেন্ট হতে পারে, মানে অটোনমিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, আর একটা ম্যানেজমেন্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটা রিকভারি হয়, প্রগনোসিস মোর দেন 80% রিকভারি হয়। চিকিৎসার মধ্যে ফিজিওথেরাপি, এবং কমপ্লিকেশন হলে এটার চিকিৎসা করতে হয়, অনেক সময় আইসিইউতে নিতে হয়। আবার নিচে দেখবা যে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, এটা ফ্রিকোয়েন্টলি দেওয়া হয়। তো এইটুক জানলেই হবে। তাহলে ফ্লেসিড প্যারাপ্লেজিয়ার ফিচার যেগুলো, এটাই জিবিএস। এটা প্যারাপ্লেজিয়া বলো, কোয়াড্রিপ্লেজিয়া বলো, ফ্লেসিড প্যারাপ্লেজিয়ার ফিচারই হয়। সাথে আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিনা এগুলো একটু ডিফারেন্সিয়েট করতে হয়। অবশ্যই এটা তোমার স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার থেকে আগে ডিফারেন্সিয়েট করে নিতে হবে। বোঝা যাচ্ছে? जी सर জি স্যার। জি আরেকটা স্যার। হলো, আরেকটা জিনিস পরে আমি ভুলে যাব, সেটা হলো ইয়ের আমরা নার্ভাস সিস্টেমের হিস্ট্রি আমরা বি ব্যাচেও এটা পড়াইছি। সি ব্যাচে তো অনেক আগে, আমার মনে নাই। বি ব্যাচের আমি কেসও দেখাইছিলাম। একটা রুগীর মনে করো প্যারাপ্লিজিয়া, কোয়াড্রিপ্লিজিয়া নিয়ে আসছে, এগুলো তো লং কেসে থাকে। হিস্ট্রির মধ্যে আমরা কি নিব? গ্রসলি যদি ধরি, লিম্বের বেলায় মোটর ফাংশনটা নিবা, যে উইকনেস কেমন আছে, কতদিন যাবত ইত্যাদি। সেন্সরি টিংলিং, হাইপোস্থিসিয়া, এটা দুইটা নিবা গ্রসলি, কারণ রুগীরা তো বলবে দুর্বল, তোমাকে তো বাকি সব প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে এড করতে হবে। কি এড করবা? মোটর, সেন্সরি দুইটা মাথায় রাখবা, ব্লাডার বাউল ইনভলভমেন্টের কথাটা মাথায় রাখবা। তারপরে তুমি আসো হায়ার সাইকিক ফাংশন, রুগী অজ্ঞান হয়েছে কিনা, কনভালশন হয়েছে কিনা, এটা মাথায় রাখবা। তারপরে ক্রেনিয়াল নার্ভ রিলেটেড কিছু, রুগী খাইতে পারতেছে না বা রুগীর মুখ বাঁকা হয়ে গেছে, এগুলা। ওই হেডলাইন গুলা মাথায় রাখলে তোমাদের সাথে আলোচনা করে আমাদেরও ইজি হয়ে যায় জিনিসগুলা। অনেক সময় রুগী আসবে আমার দুর্বল, পা নাড়াইতে পারি না, কিন্তু তুমি প্রেজেন্ট হিস্ট্রিতে কি লিখবা? দুর্বল কত দিনের, কেমন হচ্ছে প্রোগ্রেশন কিনা, সেন্সরি ইনভলভমেন্ট, মোটর ব্লাডার ইনভলভমেন্ট, ক্রেনিয়াল নার্ভ রিলেটেড কিছু সিম্পটম আছে কিনা, জিসিএস সম্বন্ধে কিছু কথা, এই জিনিসগুলা ক্লিয়ার। এটা হলো প্রেজেন্ট হিস্ট্রিতে, এটা সিবিটির জন্য প্রযোজ্য, আবার এখানের জন্য প্রযোজ্য। এগুলো হলো যে কোন জায়গায় ইনভলভমেন্ট সেটার জন্য। আবার যদি আমরা ইটিওলজি ধরি, গ্রসলি দুইটা ধরি, একটা ভাস্কুলার আর একটা হলো ইনফেকশন। জ্বর আর থাকলে ইনফেক্টিভ মনে করি, আর সাডেন অনসেট হলে ভাস্কুলার মনে করি, নিওপ্লাস্টিক, ভাস্কুলার, ইনফেকশন। এই তিনটা ইটিওলজি নিয়েও একটু কথা বলতে হয়। আর ওগুলো হলো কোন জায়গায় ইনভলভমেন্ট সেটা। এটা হলো প্রেজেন্ট হিস্ট্রি নেওয়ার জন্য, ঠিক আছে? আমার কাছে একটা একটা ছবি আঁকা গেল ভালো হতো। একটা তোমার স্পাইনাল কর্ড, এখানে একটা আঁকা আছে, বড় একটা। আচ্ছা, একটা তোমরা চিন্তা করতে থাকো, এই ছবি কি দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, একটা আমি বলি, আচ্ছা আমি দেখাচ্ছি। তাহলে আমাদের স্পাস্টিক প্লেসিক প্যারাপ্লেজিয়ার পার্থক্যগুলো তোমরা এটা ইয়ে করে ফেলবে।
একবার আলাদা করে লিখবা এবং কারণ সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন আছে, আরো অনেক কিছু আছে ক্রনিক। কিন্তু এগুলো হলো তারপর হেরিডিটারি অ্যাটাক্সিয়া আছে। তো এগুলো হলো অ্যাকিউট এবং এগুলো জানলে তোমাদের জন্য যথেষ্ট। আমি একটা ছবি এখানে হাতে মোবাইলটা রেখে এঁকে দিচ্ছি। এই ছবিটা কি দেখা যায়? এই ছবিটা? হ্যাঁ, হ্যাঁ। এই ছবিটা দেখা যাচ্ছে? দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ? এইটা মাথায় রাখবা, আমি লেকচারও নিছি। এখানে আমরা স্পাস্টিক প্যারাপ্লেজি হলে পিরামিডাল ট্র্যাক্টাল লিশন, আর প্লেসিড হলে এই সমস্ত জায়গায় পেরিফেরাল নার্ভে, আর একটা হয় মাসলের মধ্যে যদি হয় তাহলে মায়োপ্যাথি। আমরা এটার থেকে এটা ডিফারেন্সিয়েশন বলছি। এখন নিউরোপ্যাথি মায়োপ্যাথি পার্থক্য একটু জানা দরকার। এবং এখানে আবার মোটর নিউরন ডিজিজ হলে আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরন দুইটা মিলাইই হয়। যেগুলো স্পাস্টিসিটি আবার ওয়েস্টিং ওয়েস্টিং এবং এক্সাজারেটেড জার্ক। আর মায়োপ্যাথির হইলে কেমন হয়? তাহলে আমরা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া ফ্লেসিড প্যারাপ্লেজিয়া বলছি। এখন মায়োপ্যাথি মোটর নিউরন ডিজিজ নিয়ে দু একটা কথা বলি। আচ্ছা, তোমাদের স্পাস্টিক ফ্লেসিড প্যারাপ্লেজিয়ার মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি আর একটা হলো মায়োপ্যাথি। মায়োপ্যাথি ভার্সাস নিউরোপ্যাথি। পেরিফেরাল 1138 পৃষ্ঠা, 1138 পৃষ্ঠা দেখো। পাইছো? জি স্যার। ক্লিনিক্যাল ফিচার দেখো, ক্লিনিক্যাল ফিচার 2-3টা লাইন পড়বা। পেরিফেরাল নার্ভ ইনভলভমেন্ট হলে কি হয়, মোটর হয়, সেন্সরি হয়, রিফ্লেক্স লস হয়, বাস এইটুকুই আমার যথেষ্ট। অটোনমিক হলে অন্য ব্যাপার। কারণগুলো আমি বিভিন্ন সময় বলছি, অনেক কারণ আছে। সোজা মনে রাখা 3টা ডি, ডায়াবেটিস, ড্রাগ ডেফিসিয়েন্সি, আরো অন্য অনেক কারণ আছে। অনেক কারণ আছে বইয়ের মধ্যে, তুমি ডাইনে দেখবে লিস্টের কোনো শেষ নাই। কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা, আরেকটা হলো জিবিএস, এই কয়েকটা মাথায় রাখো। ঠিক আছে? আচ্ছা, আর একটা ইনফেকশন যদি মনে রাখো, একটা লেপ্রোসিতে হয়। কিন্তু 3টা ডি মাথায় রাখো, মোটামুটি ইমার্জেন্সি কাজটা চালাইতে পারবা। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথির ক্লিনিক্যাল ফিচার আমরা বললাম, মোটর সেন্সরি রিফ্লেক্স। মায়োপ্যাথি তুমি পৃষ্ঠা 1143, এটা যেহেতু এই রিলেশনে আসছে আমরা পড়ে ফেলি। 1143 পাইছো? এটা মাসকুলার ডিস্ট্রফি, দেখো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারে দেখো মাঝখানে লেখা আছে ওয়েস্টিং এন্ড উইকনেস, ইউজুয়ালি সিমেট্রিক্যাল, ফেসিকুলেশন থাকবে না, সেন্সরি লস এবং টেন্ডন রিফ্লেক্সেস সাধারণত নরমাল থাকে। তাহলে মায়োপ্যাথি নিউরোপ্যাথির পার্থক্য এগুলো আমি লেকচারের মধ্যে আলোচনা হয়েছে। একটা হলো প্রক্সিমাল, একটা হলো ডিস্টাল। সাধারণভাবে প্রক্সিমাল সিমেট্রিক্যাল এটা হবে তোমার মায়োপ্যাথি, আর ওইটা হলো ডিস্টাল। একটাতে মোটর সেন্সরি যাবে, রিফ্লেক্স যাবে, একটাতে এগুলো যাবে না, এটাই। আর মায়োপ্যাথির এই ফিচারটা জানা থাকলে তুমি মায়োপ্যাথির বহু জেনেটিক কারণ আছে, মাসকুলার ডিস্ট্রফি বলো, এইখানে নিচে দেখো লিস্ট আছে অনেক, লিম গার্ডেল বলো, ফেসিওস্ক্যাপুলোহিউমেরাল। সেকেন্ডারি মায়োপ্যাথি কয়েকটা রোগে হয়, এই দুই একটা মাথায় রাখো। একটা হলো কুশিং সিনড্রোম, থাইরোটক্সিকোসিস, এগুলোতে সেকেন্ডারি। আরো অনেকগুলো কারণ আছে, এগুলোতে আমি যাচ্ছি না। প্রাইমারি সেকেন্ডারি যাই হোক, ক্লিনিক্যাল ফিচার মোটামুটি এই। তাহলে নিউরোপ্যাথি মায়োপ্যাথির ক্লিনিক্যাল ফিচার দুইটার পার্থক্য, স্পাস্টিক ফ্লেসিড প্যারাপ্লেজিয়ার পার্থক্য, এটা ক্লিয়ার? জি স্যার। রোল নাম্বার গুলো জি কেউ স্যার। অ্যাবসেন্ট আছে নাকি আজকে? রোল নাম্বার 12 আছে নাকি? ফারহানা নাজনীন, প্রেজেন্ট স্যার। ফারহানা নাজনীন আছো? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 14 আছো আনিকা জাফরিন? জি স্যার, প্রেজেন্ট স্যার। আচ্ছা, আমি যে কয়েকজনকে দায়িত্ব দিছি আমার সময়ও চলে যায়, যার জন্য আমি রাখতেও পারি না। তোমাদেরকে আমাকে পরে ফিডব্যাক দিবা কয়জন অ্যাবসেন্ট ছিল, বিভিন্ন কারণ থাকতে পারে, আমাকে জানাইবা। আমি 3-4 জনের দায়িত্ব দিছি না, রোল নাম্বার 2, 10, 26, 35, আমাকে ফিডব্যাক দিবা যে কয়জন অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে? জি স্যার। শপথ করে বলবা, মিথ্যা কথা বলবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে মায়োপ্যাথি এটা গেল। তারপরে আমরা আসি আরেকটা জিনিস, এই রিলেশনে যেহেতু আসছে, ওই যে আমরা পেরিফেরাল নার্ভ আঁকতে যায় বলছিলাম, আপার লোয়ার মোটর নিউরন কম্বিনেশন, মোটর নিউরন ডিজিজ। এটা সাধারণত পোস্ট গ্রাজুয়েশনে বেশি ধরে, কিন্তু এই রিলেশনে এই জিনিসটা খুবই ইজি। একটু দেখে ফেলি। 1117 পৃষ্ঠা দেখো, 1117 পাইছো? পাইছো? জি স্যার। দেখো সিমটম, অনেকগুলা ফিচার আছে, এত লেখার দরকার নাই। সিমটমের মধ্যে একটা উইকনেস, ওয়েস্টিং থাকে, ফেসিকুলেশন থাকে। আর নিচে দেখো ওয়েস্টিং, ফেসিকুলেশন, আর একটা হলো জার্ক গুলো এক্সাজারেটেড। এবং ব্লাডার বাউল ইনভলভমেন্ট সাধারণভাবে হয় না। এই কয়েকটা কথা মাথায় রাখো। একটা কি বললাম, ওয়েস্টিং, ফেসিকুলেশন, এক্সাজারেটেড জার্ক, ব্লাডার বাউল সাধারণভাবে ইনভলভমেন্ট হয় না, সাধারণত এলডারলি পেশেন্টে হয়।
তো এই কয়েকটা ফিচার যেহেতু আপার লোয়ার কম্বিনেশন থাকে সেই জন্য এরকম একটা পিকচার থাকে। তাহলে আমরা আপার মোটর নিউরন স্পাস্টিক, লোয়ার মোটর নিউরন প্লেসিড, পেরিফেরাল নার্ভ, আবার মায়োপ্যাথি কেমন হয়, আবার কম্বিনেশনাল এমএনডি তে কেমন হয়। এমএনডি এর বিভিন্ন টাইপস আছে, উপরে দেখো ছক করা। এটা তোমরা না পারলে ফেল হবে না, তবে জানতে পারলে ভালো। এগুলো না সামনাসামনি পাইলে পরে কথা বলবো। এই গেল আমাদের স্পাস্টিক প্লেসিড প্যারাপ্লিজিয়া। আরেকটা হলো তোমার এমএনডিও হয়ে গেছে। আরেকটা হলো তোমার হেডেক নিয়ে আমি ওই দিন একটা কেস দেখাইছিলাম, এটা করে ফেলবা। হেডেকের দীর্ঘমেয়াদী কজ একটা হলো মাইগ্রেন, টেনশন হেডেক, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ওই দিনের ক্লাসটা করছো, করো নাই? জি স্যার। দীর্ঘমেয়াদী আর শর্ট কজের মধ্যে যেমন মানে সাবআরকনয়েড হিমোরেজ, মেনিনজাইটিস, এগুলা, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার। রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ফিচার গুলা কি কি এবং কি কি কারণে হয়, মাইগ্রেনের টিপিক্যাল পিকচার ওই দিন আলোচনা হয়েছে, ওটা শিখে ফেলবা। আচ্ছা, সিবিডি নিয়ে আমি অন্য ব্যাচেও পড়াইছি, এ ব্যাচেও আমি পড়াইছি, আমি কেস দেখাইছি। টু পিপল ওয়েটিং মানে কি? ওয়েটিং মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সিবিডি নিয়ে কেস দেখানো হয়েছে না? একটা লং হিস্ট্রি লেখানো হয়েছে। সেই হিস্ট্রিটা আমি আবার মনে করাই দিই। 1155 পৃষ্ঠা, 1155 পৃষ্ঠা যাও। এবার বুঝতে পারতেছো, তোমাদেরকে শেখানোর জন্য আমাকে পৃষ্ঠা মুখস্থ করে আসতে হয়েছে 1100। কিন্তু এগুলা সব মানে সুদ, ইন্টারেস্ট কম হোক কিন্তু আদায় করা হবে। যেমন ইন্টারেস্ট কম যা লোন দেবে আমরাও আদায় করবো এগুলা। 1155 পাইছো নাকি? আচ্ছা, এটা হলো যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ স্ট্রোক। হেমিপ্লেজিয়া মানে স্ট্রোক, এটাই সাধারণভাবে আমরা মনে করি, কিন্তু অন্য কারণে হইতে পারে। লেখা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ স্ট্রোক এন্ড পিআইএ আছে না? এখানে কয়েকটা সব শিকার দরকার নাই। সিবিডি, টিউমার, এনকেফালাইটিস, তোমাদের জন্য এই কয়েকটা হইলেই হবে। তিনটা জিনিস মাথায় রাখবা, হেমিপ্লেজিয়া। তারপরে ডান পাশে দেখো 1157 পৃষ্ঠা, এই জিনিসটা আমরা আলোচনা করছি হিস্ট্রির মধ্যে। কিভাবে হিস্ট্রি নিতে হবে আমি ইতিমধ্যে বলেছি, মোটর, সেন্সরি, আপার মোটর নিউরন, ক্রেনিয়াল নার্ভ, ওইভাবেই হিস্ট্রি নিবা। এখানে কতগুলা জিনিস আমি আলোচনা করেছিলাম, যেটা আমি যাচ্ছি না, যেমন ইস্চেমিক হেমোরেজিক, সাবআরকনয়েড হিমোরেজ, টিআইএ কাকে বলে। তারপরে এর শকের উপরে দেখো লেখা আছে ইভলভ স্ট্রোক, ইন ইভলিউশন স্ট্রোক, কমপ্লিটেড স্ট্রোক। পাইছো না? জি স্যার। আচ্ছা, এই কেসটা লেখানো হয়েছে না স্ট্রোকের? জি স্যার। জি স্যার। লেখানো হয়ে জি গেলে স্যার। ওই এই পয়েন্টগুলো মাথায় রেখে হিস্ট্রি যেভাবে লেখে এটা লিখতে হবে। এবং ইনভেস্টিগেশন গুলা, স্ট্রোকের, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলোর ইনভেস্টিগেশন মোরল লেস সেম। এটা আমি কারেকশনও করে দিছি আমার যতদূর মনে পড়ে, সেটা ওইভাবে লিখে ফেলবা আর এই জিনিসগুলো করে ফেলতে হবে। আর একটা হলো আমরা যদি ট্রিটমেন্ট বলো লং কেসের মধ্যে, জেনারেল ম্যানেজমেন্ট, যেমন ডেভিডসন যদি উল্টা, ওইগুলো আমি বলছি। সাপোর্টিভ কেয়ার, সাপোর্টিভ কেয়ার ডান পাশে দেখো বিস্তারিত, হাউ টু ম্যানেজ দ্য পেশেন্ট উইথ অ্যাকিউট স্ট্রোক। জেনারেল ম্যানেজমেন্ট গুলা কি কি, আমরা কোন রোগীকে হেপারিন দিব, যেমন এম্বোলিজম হলে কোনটাকে অ্যাসপিরিন দিব, ইস্চেমিক স্ট্রোক হলে, ডায়াবেটিস, হাইপারটেনশনের ম্যানেজমেন্ট, এই আর একটা হলো রিহ্যাবিলিটেশন, আর একটা হলো প্রিভেনশন। এই কয়েকটা হেডলাইনে এটা আমি আলোচনা করছি আমি লং কেস পড়ানোর সময়, সেটা মাথায় রাখবা। সাবআরকনয়েড হিমোরেজেও এটা পড়ানোর সময় আলোচনা করছি। এই যে ক্লিনিক্যাল ফিচার, থান্ডার ক্ল্যাপ হেডেক, তারপরে অজ্ঞান হয়ে যায়, মেনিনজিয়াল ইরিটেশনের সাইন থাকে, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার ফিচার থাকে। এই তিনটা হেডলাইনে প্রত্যেকটারই একটা দুইটা করে জানলেই হবে। আর্টিওভেনাস ম্যালফরমেশন অথবা অ্যানিউরিজম রাপচারের জন্য হয়, বাচ্চাদের বেশি হয়। ইনভেস্টিগেশন আগে আমরা এলপি করা হয়তো, এখন সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করা হয়। ম্যানেজমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে মাথা ব্যথা, মাঝে মাঝে এই যে নিমোডিপিন দেওয়া হয়, ম্যানেজমেন্ট উল্টা দিকে, নিমোডিপিন দেওয়া হয়, মাথা ব্যথার ওষুধ দেওয়া হয়, এবং সিয়ার হয়, হাইপোনেট্রিমিয়া হয়, কনভালশন হয়। তো এগুলার চিকিৎসা ফাইনালি এগুলা তোমার এমআরআই করে সার্জারি করতে হয় আর কি। এই হলো সাবআরকনয়েড হিমোরেজ এবং হেডেক রিলেটেড কথাবার্তা। ইসচেমিক হেমোরেজিক স্ট্রোক এগুলো আলোচনা হয়েছে। স্ট্রোক ইন ইভলিউশন, কমপ্লিটেড স্ট্রোক, ওইটা ওই স্ট্রোকের ওই যে 1157 পৃষ্ঠায় ওখানে ডেফিনিশন গুলো আছে, এই ডেফিনিশন গুলো করে ফেলতে হবে। এটা আমি স্ট্রোক করাইছি, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না। আরেকটা হলো তোমার সাবআরকনয়েড হিমোরেজ নিয়েও কথা হয়েছে, স্ট্রোকের জেনারেল ম্যানেজমেন্টেও কথা হয়েছে, ইনভেস্টিগেশন অফ সিবিডি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো আমি বলছিলাম লিখতে, লেখছো কিনা এগুলা? হ্যাঁ, এগুলা এগুলা একবারে গোছায় লিখবা। এটা যেমন থিওরিতে, তারপরে ভাইভাতে, এবং লং কেসে স্ট্রোক থাকলে ইনভেস্টিগেশন গুলো ওই লাইনে, ডায়াবেটিস, হাইপারটেনশন, মনে করো ইসচেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক মোর অর লেস সেম,
মনে করো ওখানে তো সিটি স্ক্যান, এমআরআই, তারপর ব্লাড সুগার, লিপিড প্রোফাইল, ইসিজি, তো এগুলো লাগে। তারপরে মনে করো ইউরিনারি, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, এগুলো এই জিনিসগুলো। আর সেটা হলো যে আনকনসিয়াসনেস এর কজ এবং জেনারেল ম্যানেজমেন্ট, এটা মাথায় রাখবো। তিনটা হেডলাইনে মাথায় রাখো। একটা হলো নিউরোলজিক্যাল কজ, মেটাবলিক কজ, আর একটা হলো পয়জনিং। এগুলো আলোচনা হয়েছে। নিউরোলজিক্যাল এর মধ্যে তোমার আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে ভাস্কুলার কজ, ইনফেকশন, রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ট্রমা হয়, ট্রমা তো আমাদের জন্য দরকার নাই। মেটাবলিকের মধ্যে ডায়াবেটিস রিলেটেড অনেক কিছু, হাইপারগ্লাইসেমিয়ার মধ্যে কয়েকটা আছে। তারপরে মনে করো লিভার রেনাল কজ আছে, পয়জনিং আছে। এই তিনটা হেডলাইন এবং জেনারেল ম্যানেজমেন্ট অফ আনকনসিয়াস পেশেন্ট। আজকে আমার পক্ষ থেকে এটুকু থাকলো। আমি আজকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি আরেকদিন কথা বলবো নিউরোলজির বাকি পার্টটা নিয়ে। তো আমি যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলা ওই পৃষ্ঠা সহ এই জিনিসগুলা পড়ে ফেলবা, ঠিক আছে? আর এক্সামিনেশন মেথড গুলা এখন দেখাবে। আমি একটা কেস নিয়ে একটু কথা বলি, এক্সামিনেশন মেথড কিছুক্ষণ রূপায় দেখাবে। কিন্তু আমি ওই দিন বলছিলাম তোমাদেরকে সোয়েটা, বোসরা, তোমরা শুনতেছো? আচ্ছা, আমি ওই দিন বলছিলাম যে জি কার্ডিওভাস্কুলার স্যার। এগুলা নিয়ে কোনো রিকোয়ারমেন্ট থাকলে বলবা, কিন্তু তার মানে সবকিছু আছে, তোমরা সবকিছু বুঝছো সেটাই আমি বুঝে নিচ্ছি। তোমরা কোনো কিছু রিকোয়ারমেন্ট দেও নাই যে আমি গতকাল অনেকগুলো কথা বলছি কার্ডিওভাস্কুলারের ব্যাপারে, সেই জিনিসগুলোতে কোনো সমস্যা নাই তো? কালেক্ট করে পড়ে ফেলবা। আর এই যে আজকে যেগুলো বললাম এই জিনিসগুলো পড়ে ফেলবা। আমি আরেকদিন 15 মিনিটে বলবো নিউরোলজির যা যা আছে। আমি ওয়ার্ডের মধ্যে করছি এখন, ওয়ার্ড ব্লকস অফ একাকার হয়ে যাচ্ছে, এটাতে অনেক কাভার হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখো। এই জিনিসগুলা বইগুলা রিডিং দিবা, আর যেগুলো বলছি তোমরা গুছায় নিজের মতো করে পড়ে ফেলবা। আর এক্সামিনেশন মেথড কি কেউ কেউ করছো না করো নাই কার্ডিওভাস্কুলার কালকে? জি স্যার, করেছি। জি স্যার। তুমি বলো রোল নাম্বার 15 আসো, রোল নাম্বার 15। জি স্যার, প্রেজেন্ট। তুমি তুমি প্র্যাকটিসটা কার কাছে করছো, কোথায় করছো বলো দেখি? তুমি বাসা কোথায় তোমার? স্যার আমার বাসা জিগাতলা, ধানমন্ডি। ঠিক আছে, তুমি কোথায় প্র্যাকটিস করছো, কার উপর করছো? স্যার আমার ভাই, ছোট ভাই। করছো তো? জি স্যার। আচ্ছা। তারপরে রুল নাম্বার 23 ইরাদা সিং আছো? জি স্যার। জি স্যার। প্র্যাকটিস করছো? প্র্যাক জি করছো? স্যার। কার উপর করছো? স্যার হোস্টেলে ফ্রেন্ডের উপর। আচ্ছা, ঠিক আছে। আজকে রুবাই যেগুলো নার্ভাস সিস্টেম পুরোটা হলে মোটামুটি কভার করে দিবে। আমি নার্ভাস সিস্টেম দেখাইছি, লাগলে আরেকদিন বলবো, কিন্তু এটা করে ফেলবা। আর আমি যেগুলো বলছি থিওরিটিক্যাল করে ফেলবা, ঠিক আছে? এখন রুবাই এক্সামিনেশন মেথড দেখাবে। ওই কেসটা কি আছে এখানে? একটা কেস আমি একটু শোনাই। ওই কেসটা 1 মিনিট 2 মিনিট শোনায়, ওইটার হিস্ট্রিও আমরা লেখাইছি লিভার ডিজিজ। তুমি একটু শোনো, এটা এখানে দিবা, এখানে। আচ্ছা আচ্ছা, 1 মিনিট সময় ফাইলটা পাঠাবে, তবে আমি একটু বলতে থাকি। একটা মনে করো 40 বছরের মহিলা, তোমরা হিস্ট্রিটা লিখতে থাকো, পয়েন্ট গুলা লিখতে থাকো। 40 ইয়ার্স ফিমেল, ঠিক আছে? এটা আসছে পেট ফোলা, আর এটা হলো হিমাটেমেসিস মেলেনা। কথা বোঝা গেছে? আচ্ছা, ডিস্টেনশন সম্ভবত এসআইটিস এর কথা বলছে, আর হিমাটিমেসিস মেলেনা, ঠিক আছে? এটা নিয়ে আসছে। এখন এরকম একটা চিফ কমপ্লেন যদি থাকে, তাহলে আমাদের প্রথম কি চিন্তা করতে হবে? মোহাম্মদ ইমরান খান আছো? কি কি চিন্তা করবা? মনে করো একটা এসআইটিস এর রোগী, পেট ফোলা, আর বলছে রক্ত গেছে বমির সাথে। কোন ডায়াগনোসিসটা হবে? কালকে কি ওরা দেখতে পাবে? ওরা দেখতে পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 চিন্তা করবো স্যার প্রথম? সিএলডি। হ্যাঁ হ্যাঁ, স্যার সিএলডি। সিএলডি, ভেরি গুড। সিএলডি। তাহলে সিএলডি হইলে আমরা যদি এটা চিন্তা করি, আমরা কয়েকদিন আগে হিমাটোমেসিস নিয়ে কথা বলছি, 4টা কারণ বলছি। সিএলডি, পেপটিক আলসার, মেলিগনেন্সি, ড্রাগ। তো 4টার মধ্যে একটা এসআইটি যেহেতু আছে। আচ্ছা, এখন এটার প্রেজেন্ট হিস্ট্রি, রোগী চিফ কমপ্লেন, প্রেজেন্ট হিস্ট্রিতে আমরা কি কি নিব? এখন তোমাদের কাছ থেকে শুনলে ভালো হইতো। আমি একটু বলে যাই, যেমন হিস্ট্রির মধ্যে আমরা সবসময় বলি তার কোনো ইটিওলজি নিয়ে কোনো কথা, সে ইনজেকশন ট্রান্সমিশন নিচ্ছে কিনা। সে বলছে যে বাচ্চা হওয়ার সময়, ডেলিভারির সময় অনেক ব্লাড গেছিল। তো এই ফাইলটা রুবায়ত পাঠায় দিচ্ছে, তোমরা দেখবা ছবি সহ যাবে, ছবি সহ যাবে। এবং এটার পয়েন্ট গুলো তোমরা সেলিয়েন্ট ফিচারটা লিখে ফেলবা সবাই। আমি পয়েন্ট গুলো বলে দিচ্ছি, প্রেজেন্ট হিস্ট্রিতে কি আসবে। অতীতে ব্লাড দেওয়ার সময় সে ব্লাড দিছে, সুতরাং একটা ভ্যাকসিন, কোনো টিকা নেয় নাই জন্ডিসের, তার একবার জন্ডিস হয়েছিল। এটা তাহলে আমরা ইটিওলজি নিয়ে একটু কথা বললাম। অ্যালকোহলিক তো না, ফিমেল পেশেন্ট আমাদের দেশে, এই জন্য জিজ্ঞেস করিনি। কিন্তু আর
কমপ্লিকেশনের মধ্যে এনকেফালোপ্যাথি, অজ্ঞান হয়েছে কিনা এই কথাটা জিজ্ঞেস করতে হবে আর কি। আর পা ফুলছে কিনা, এই হলো তার হিস্ট্রি। আর একটা হলো ইউরিন আউটপুটটা কেমন, হেপাটোরেনাল সিনড্রোম হয়েছে কিনা, এইগুলো আমরা একটু জিজ্ঞাসা করি। এক্সামিনেশনে আমরা মনে করো জেনারেল এক্সামিনেশনে আমরা স্টিগমাটা অফ লিভার ডিজিজ দেখবো, অ্যাবডোমেনে আমরা স্প্লিন আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা, আর অন্য কোনো মাস্টার্স আছে কিনা একটু দেখবো। ঠিক আছে, ক্লিয়ার? শোনা যাচ্ছে? জি স্যার। শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এই হলো হিস্ট্রি জেনারেল এক্সামিনেশন। ওই দিন আমি সিএলডি বলতে যাই ক্লিয়ার বলছি, জেনারেল এক্সামিনেশনে কি অ্যাবডোমেন কি, ইনভেস্টিগেশন সুন্দর করে সিএলডির ইনভেস্টিগেশন ওখানে লেখা আছে। লং কেসে থাকলে ভাইভাতে থাকলে ওই ইনভেস্টিগেশন গুলো লিখে ফেলবা। ট্রিটমেন্ট গুলো সিএলডির আমি ওখানে বলছি, জেনারেল ম্যানেজমেন্ট, কমপ্লিকেশন যেমন এসআইটিসের ম্যানেজমেন্ট, অন্য কোনো যদি স্পেসিফিক ম্যানেজমেন্ট, অ্যান্টিভাইরাস, ভাইরাল মার্কার করে যদি পাওয়া যায় বিসি তাহলে দিতে হবে। কাজে এটার সেলিয়েন্ট ফিচারটা লিখে ফেলবা, ফাইলটা ছবি সহ রুবায়েত পাঠিয়ে দিবে। রুল 19 আসো কিনা জি স্যার। তাহসিন? আচ্ছা, জি তোমার স্যার। কাছে পাঠিয়ে দিচ্ছে ফাইলটা ছবি সহ। জি স্যার। এই রুগীটার জি স্যার। আমি যেগুলো বললাম সেলিয়েন্ট ফিচারটা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার মধ্যে তোমরা লিখে ফেলবা। সেলিয়েন্ট জি ফিচার, সেলিয়েন্ট ফিচারটা অন্য কিছু না, সিমটম, হিস্ট্রি, আর একটা হলো প্রেজেন্ট হিস্ট্রি কিছু অংশ, জেনারেল এক্সামিনেশনে কি পজিটিভ, অ্যাবডোমেনে কি পজিটিভ, এবং ইনভেস্টিগেশন কি, ট্রিটমেন্ট কি। ঠিক আছে, আমার পক্ষ থেকে আজকে জি এই স্যার। পর্যন্তই। এখন এক্সামিনেশন মেথড রুবাইয়াত দেখাবে, তোমরা এটা প্র্যাকটিস করবে আর আমার পড়াটা পড়ে ফেলবা। ঠিক আছে, আশা করি পড়ে ফেলবা। ঠিক আছে, আমি ওই যে রুল 4-5 রুল নাম্বার 2 তোমার নাম্বারটা আমি পরে পাইছি, রফিউল আলম আছো? জি স্যার। হ্যাঁ, সবাইকে মেসেজ দিবা, সবাই যেন কাজগুলো করে ফেলে। এবং এবং খুব সাহস নিয়ে যদি বলতে পারো স্যার আমরা 35 জনের মধ্যে, অন্যরা থাকলে আমি খুবই খুশি, কিন্তু এর মধ্যে স্যার 2 জন অ্যাবসেন্ট ছিল, সেটাও আমি জানতে চাই। আর সবাই যেন কাজগুলো করে, এই 4 জনকে শুধু ক্লাস করার জন্য না, ক্লাসের মেসেজ দেওয়ার জন্য না, এই আমার অ্যাসাইনমেন্ট গুলো যেন কমপ্লিট থাকে। ঠিক আছে, তুমি কাকে দেখে না এক্সামিনেশন মেথড আমার মোবাইল, তাহলে রুবাইয়াদের মোবাইল, আমারটা অফ করে দিই, রুবাইয়াদের মোবাইল থেকে এক্সামিনেশন মেথড গুলা দেখাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর একটা হলো যে বুধবারে আরেকবার, আজকে এবং কিছু আর বুধবারে মিলাইয়া এক্সামিনেশন মেথড গুলো শেষ করে দিবে। ঠিক আছে, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্র্যাকটিস করছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, হিস্ট্রিটাও দেখবো। আচ্ছা, এখন আমি আজকে ওই যে ওই গতকাল যেগুলো বলছিলাম আর নিউরোলজির আর কিছু গাইড দেই, আর একটা কেসও আমি দিব পরে, আর তারপরে রুবায়েত একটু প্র্যাকটিস দেখাবে। আমি এই যে বই আছে সামনে, জি স্যার। আচ্ছা, বইটা তোমরা বাইর করো। একটা প্রবলেম সবসময় জিজ্ঞেস করা হয়, এটা আমি যেগুলা বলি সেগুলো একটু নিতে থাকবা, বইয়ের পৃষ্ঠাগুলা দেখবা, তারপরে যারা আশেপাশে ছিল বিবেস সিবেস তাদের কাছ থেকে একটু কারেকশন করবা, কারণ তো কিছু তো গ্যাপ হচ্ছেই এভাবে কথাবার্তা বলাতে। বইয়ে একটা জিনিস হলো যে ফিভার উইথ আনকনসিয়াসনেস, এরকম একটা প্রবলেম থাকলে আমরা 2-3টা জিনিস বলতে বলি। শোনা যাচ্ছে? জি স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। তোমাদের আমি কারো কারো ছবি দেখি, সবারটা দেখি না। এটা কি সবাই কি অন করা নাকি না দেখা যায় না এমনিতেই? স্যার আনমিউট করলে দেখা যাবে। হ্যাঁ, আনমিউট করলে দেখা যাবে। আনমিউট তো শব্দ, অডিও মানে ইয়ের ব্যাপার, ভিডিওর ব্যাপারটা আর কি, অফ করা। আচ্ছা ঠিক আছে, শুনতে পারলেই হলো। আচ্ছা, তাহলে ফিভার উইথ আনকনসিয়াসনেস এরকম হইলে সেরিব্রাল ম্যালেরিয়া, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, 3টা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে? শোনা যায় জি তো? স্যার। আচ্ছা, সেরিব্রাল ম্যালেরিয়া এখন 3টা বেড সাইডে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এটা সেরিব্রাল ম্যালেরিয়া ডিফারেন্সিয়েশন এগুলো আলোচনা হয়। একটা হলো কোন এরিয়া থেকে, তোমরা সংক্ষেপে লিখে যাও কোন এরিয়া থেকে ফিভারের প্যাটার্ন কি, তারপরে সাধারণত এইগুলাতে নিউরোলজিক্যাল ডেফিসিট সাধারণত থাকে না, মানে মনে করো হেমিপ্লেজিয়া, মনোপ্লেজিয়া এগুলো থাকে না। আর ইনভেস্টিগেশন তো করতেই হয়, যেগুলো ইনভেস্টিগেশন আছে ম্যালেরিয়ার, কিন্তু যদি ইনভেস্টিগেশন আমরা নাও পাই, যদি মনে হয় সেরিব্রাল ম্যালেরিয়া, তাহলে কিন্তু ওষুধপত্র দিয়ে দিতে হয়। তো সেই ওষুধের জন্য তোমার ডেভিডসনের পৃষ্ঠা তোমার দেখো 1154 পৃষ্ঠা। 1154, এটা কোন জায়গায় দিলাম? 1154 না, এটা না।
এটা না 1154 তুমি এক কাজ করো 1154 না এটা হলো পেজ 277 দেখো 277 277 পাইছো? জি জি স্যার। স্যার 277 277 এ এখানে ওই যে ওরাল আর্টিমিটারের ডোজ দেখবা যে ম্যালেরিয়া 11.55 এটা ম্যালেরিয়া ট্রিটমেন্ট, এখানে ওরাল ট্রিটমেন্ট তারপরে কুইনাইনের ডোজ নিচে দেখবা লেখা আছে, এটা পড়ে ফেলবা, ঠিক আছে? 20 মিলিগ্রাম পার কেজি, তারপরে 10 মিলিগ্রাম করে আমরা এটা অনলি দেই, অনেক সময় 12 অনলি দেই। তো এটা কুইনাইনের সাইড এফেক্ট অ্যারিথমিয়া হয়, হাইপোটেনশন হয়, হাইপোগ্লাইসিমিয়া হয়, এগুলো মাথায় রাখতে হবে। আর ওরাল আর এটা ট্রিটমেন্ট, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এই যে ডান পাশে লেখা আছে কমপ্লিকেটেড ফেলসিভারাম ম্যালেরিয়া, পাইছো ডান পাশে? জি স্যার। হ্যাঁ, এইখানে এই প্যারাটা পড়বা। এইখানে যেটা লেখা আছে ম্যানেজমেন্ট ইনক্লুডস আর্লি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিম্যালেরিয়াল কেমোথেরাপি, অ্যাক্টিভ ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, কারেকশন অফ ফ্লুইড ইলেকট্রোলাইট অ্যাসিড বেন্স। অর্থাৎ শুধু কুইনাইন দিলে হবে না, যদি সেরিব্রাল ম্যালেরিয়া সন্দেহ করি তাহলে কুইনাইন দিই আইভি, কিন্তু শুধু কুইনাইন দিলে হবে না, অন্যান্য কমপ্লিকেশন গুলো চিকিৎসা করতে হয়, এটা হলো মূল কথা। এবং বাম পাশে দেখো কমপ্লিকেশনের একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে অনেকগুলো আছে, কয়েকটা ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, যেমন আনকনসিয়াসনেস, হাইপোগ্লাইসিমিয়া, অ্যাকিউট কিডনি ইনজুরি, নিউমোনিয়া, ইনফেকশন, এগুলো কয়েকটা মাথায় রাখতে হবে। অর্থাৎ মানে সেরিব্রাল ম্যালেরিয়া ডায়াগনোসিস কিভাবে করব, কি অ্যান্টিম্যালেরিয়াল দিব, কমপ্লিকেশন কি হইতে পারে এবং কমপ্লিকেশনের চিকিৎসাগুলো করতে হবে, এটা হলো 1 নাম্বার। তাহলে ফিভার উইথ আনকনসিয়াসনেস এর কারণের মধ্যে আমরা ম্যালেরিয়া একটা গেল, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব। আর এনকেফালাইটিস আর একটা দেখো, আমরা মেনিনজাইটিসে পরে আসবো। ম্যালেরিয়া, এনকেফালাইটিস, মেনিনজাইটিস। এনকেফালাইটিস দেখো 1122 পৃষ্ঠা। 1122 পাইছো নাকি? জি স্যার 1122 সেইখানে দেখো ক্লিনিক্যাল ফিচার, উল্টা দিকে লেখা আছে, আগের পৃষ্ঠা লেখা ভাইরাল এনকেফালাইটিস, উল্টা পৃষ্ঠা লেখা ক্লিনিক্যাল ফিচার। দেখো ক্লিনিক্যাল ফিচারের প্রথম লাইনটা এইগুলা পড়বা। ভাইরাল এনকেফালাইটিস ইনটু অ্যাকিউট অনসেট অফ, মানে ভাইরাল ফিভারে যে ফিচার গুলা থাকে, বডি এক ইত্যাদি তো থাকবেই, জ্বর, কিন্তু ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট যেমন হেমিপ্লেজিয়া, তারপরে হলো সিজার, এই দুইটা যদি থাকে, একটু ভাইরাল ফিভার ফলোড বাই এইরকম কনভালশন এবং এরকম উইকনেস যদি থাকে, তাহলে ধরে নিতে হবে এনকেফালাইটিস। মেনিনজাইটিস অ্যাডাল্টে সাধারণত এরকমটা হয় না। আর তোমার জ্বরের ভাইরাল ফিভারের যে ক্যারেক্টার থাকে এগুলো তো থাকবেই, এইটা ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি মেনিনজাইটিসে। মেনিনজাইটিস দেখো পৃষ্ঠা হলো পৃষ্ঠা দেখো, তুমি ইয়েতে দেখো 25.63 এইটা হলো তোমার, এরও আগে দেখো, এর আগেই আছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, এটা হলো 1118 পৃষ্ঠা, 1119 পৃষ্ঠা, পাইছো? জি স্যার। আচ্ছা, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এখন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের কয়েকটা জিনিস এখানে ইনফরমেশন লাগবে। অ্যাডাল্টে নিচে দেখো অর্গানিজমের নিচে নাইসেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোনিউমোনিয়া, এই দুটো হলো কমনেস্ট অর্গানিজম, দুটো অর্গানিজম মুখস্থ রাখতে হবে, অন্য অর্গানিজম পরে। আচ্ছা, আরেকটা হলো এই নাইসেরিয়া মেনিনজাইটিস হইলে ডান পাশে দেখো একটা বক্স আছে, কমপ্লিকেশন অফ মেনিনজাইকাল সেপসিস। অর্থাৎ মেনিনজাইটিসের ফিচারের সাথে যদি তোমার র্যাশ থাকে, গ্যাংগ্রিন থাকে, তারপরে রেনাল ফেলুর থাকে, শক থাকে, তাইলে ধরে নিতে হবে দিস ইজ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। তো অবশ্যই সেটা একেবারে মেনিনগোককাল মেনিনজাইটিস। ক্লিয়ার? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা হলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এর অর্গানিজম এবং মেনিনগোকাল মেনিনজাইটিস এর ফিচার। আচ্ছা, এখন আমরা অন্য আরেকটা জিনিসে আসি, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হলো তোমার, এটা মেনিনজাইটিস এর মধ্যে আমরা 3 রকম দেখি, ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলার। এই ডিফারেন্স গুলা করার জন্য তোমার আমরা মানে ক্লিনিক্যাল প্রথমে, তারপরে হলো ল্যাবরেটরি। ক্লিনিক্যালের মধ্যে এইগুলা আমি অন্য ব্যাচে লং কিছু দেখানো হয়েছে। তো ক্লিনিক্যাল, ল্যাবরেটরির মধ্যে সিবিসি একটা ইম্পর্টেন্ট, তারপরে সিএসএফ যেটা তোমরা ফোর্থ ইয়ারে পড়ে আসছো, সেটার পার্থক্যগুলো ভালো করে শিখতে হবে। ক্লিনিক্যাল কি পার্থক্য? একটা রোগী যদি জ্বর হয়ে খুব 3 দিন 4 দিনে অজ্ঞান হয়ে যায়, খুব সিভিয়ার ফর্ম, এটা সাধারণত ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে হয়।
কিন্তু টিউবারকুলার টিবিএম যেগুলা সেগুলো একটা লম্বা ইতিহাস থাকে এবং ওয়েট লস ক্যাকেকটিক থাকে এবং সেগুলা আনকনসিয়াসনেস হইলেও একটু দেরি করে হয়, একটু ড্রাউজি থাকে এরকম। আর কন্ট্যাক্ট উইথ টিবি, ওয়েট লস সেই জিনিসগুলা থাকে। আর ব্যাকটেরিয়াল একটু তাড়াতাড়ি হয়। আবার ব্যাকটেরিয়ালের কিছু অ্যাসোসিয়েশন থাকে। যদি কোনো রোগীর মনে করো হেড ইনজুরি হলো, ওটাইটিস মিডিয়া, তারপরে মনে করো একটা রোগীর ডায়াবেটিস আছে, তো সেগুলা সাধারণত ব্যাকটেরিয়ালের ফেভারে যায়। আর টিবি যদি আমরা মনে করো লাংসে কিছু ফিচার পাই, সেগুলো তো টিবির ফেভারেই যাবে। আর ভাইরালটা টিপিক্যাল ভাইরাল ফিভার, যেমন এখানে ভাইরাল মেনিনজাইটিস, এখানে বাম দিকে 1118 আছে। তো এগুলা টিপিক্যাল কতগুলো অর্গানিজম আছে, সেগুলা টিপিক্যাল ভাইরাল ফিভারের মতো বডি, এগুলা রেস্ট থাকতে পারে, বিভিন্ন অর্গানিজম আছে, কিন্তু এগুলো সাধারণত সেলফ লিমিটিং থাকে। তাহলে আমাদের ল্যাবরেটরিতে যাওয়ার আগে একটা হলো প্রেজেন্টেশনটা কেমন হয়, কোন রোগীটার জ্বর বেশি, কোনটা অজ্ঞান হয়, কোনটার অ্যাসোসিয়েশন কেমন। যেমন ভাইরালে একটা রোগীর মনে করো মেনিনজাইটিসের ফিচার আছে, তার সাথে চিকেন পক্স আছে, ফ্লু ছিল, তারপরে মামস আছে, মিজেলস আছে, তাহলে এটা মনে করবো ভাইরাল। আবার একটা রোগীর অটাইটিস মিডিয়া আছে, একটা রোগীর মনে করো ডায়াবেটিস আছে, একটা রোগীর হাই ফিভার, তাড়াতাড়ি অজ্ঞান হয়ে গেছে, এটা হলো ব্যাকটেরিয়াল। আর একটা টিবিএম একটা বলছি, একটু সিভিয়ার, মানে তোমার খুব তাড়াতাড়ি অজ্ঞান হয় না, লম্বা ইতিহাস এবং পালমোনারি টিউবারকুলোসিসের এভিডেন্স আছে ক্লিনিক্যালি অথবা এক্সরেতে, তাহলে এটা টিবিএম মনে করবো। এইটা হলো ক্লিনিক্যাল ডিফারেন্স। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কয়েকজন শোনা- বাইরে ওয়েট করতেছে স্যার, ঢুকতে পারতেছে না স্যার, পারমিশন দিলে ঢুকতে আমি পারবে। admit দিয়ে যাচ্ছি। জি স্যার। এখন এখন হয়েছে, এখন জি দিয়ে স্যার। দিচ্ছি তো আমি। আচ্ছা, তাহলে 3 ধরনের মেনিনজাইটিসের আমি বলছি। প্রথমে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের কমন অর্গানিজম বলছি। মেনিনগোকাল মেনিনজাইটিসের কমপ্লিকেশন, ওই বক্সটা পড়তে হবে। 3 ধরনের মেনিনজাইটিসের পার্থক্যগুলা এটা করতে হইলে একটা হলো ওয়ে অফ প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, তারপর হলো ল্যাব। ওটাইটিস মিডিয়া থাকলো, হেড ইনজুরি থাকলো, ডায়াবেটিস, এগুলো ব্যাকটেরিয়ালের পক্ষে। ভাইরাল ইনফেকশনের কোনো ফিচার, এগুলো সাধারণত ভাইরাল মেনিনজাইটিসের পক্ষে। ওয়েট লস, টিবিএম বা তোমার রুগী জোগাড় করতে থাকো। কই তোমাকে আমি পাচ্ছি না, আমি শুরু করছি, তুমি আসলে। আচ্ছা, ব্যাকটেরিয়া টিবিএম হইলে পালমোনারি টিউবারকুলোসিসের এভিডেন্স, ওয়েট লস, কন্টাক্ট উইথ টিবি। এখন আমরা যদি ইনভেস্টিগেশন বলি, সিএসএফ এর বাইরে মানে বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল, মাইক্রোবায়োলজিক্যাল, এডিএ সমস্ত কিছু ফোর্থ ইয়ারে যেটা পড়ছো ওই সবটা পড়ে ফেলতে হবে, এটা আমি ডিটেলে যাচ্ছি না এখন। তবে তোমার আহ, আহ, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সেটা হলো কিন্তু সিবিসি একটা ইম্পর্টেন্ট রিউল। মনে করো একটা রোগীর ব্লাড কাউন্ট 25,000, এটা তো টিবিএম ব্যাকটেরিয়া, আমরা ভাইরাল চিন্তা করবো না, কাজে সিবিসিটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে আমরা সিএসএফ, তারপরে আনুষঙ্গিক ইনভেস্টিগেশন। টিবিএম হইলে তো আমরা এক্সরে করবো, অনেক কিছুই করবো। তো ঠিক আছে, তাইলে একটা হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কেমন হবে, একটা হলো অ্যাসোসিয়েশন কেমন হবে, সিবিসি কেমন হবে, তারপরে সিএসএফ। পাইছো নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমে খুব ঝামেলা হচ্ছিল, কানেকশন পাচ্ছিলাম না, এখন পাইছি। আচ্ছা, এখন টাকাতে যাচ্ছে, ওয়াইফাই নেই তো, আমার রুমে তো ওয়াইফাই আছে, সেটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়া 3 ধরনের মেনিনজাইটিসের ফিচার গুলো বললাম। মেনিনজাইটিসের সাধারণত অনেক সময় নেক রিজিডিটি থাকলে, রোগী অজ্ঞান না থাকলে লং কেসও থাকে। কাজেই ইতিহাসের মধ্যে এই কথাগুলো আনতে হবে। এই অ্যাসোসিয়েশন, প্রেজেন্টেশন, কতদিন পর অজ্ঞান হলো, অ্যাসোসিয়েটেড ভাইরাল ইনফেকশনের ফিচার আছে না, টিবিএম এর ফিচার আছে কিনা, টিবির কোনো ফিচার আছে কিনা, এগুলো আনতে হবে। আচ্ছা, ট্রিটমেন্টের মধ্যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে সব ট্রিটমেন্টেই একটা হলো জেনারেল, স্পেসিফিক, তারপরে কমপ্লিকেশন, তারপরে প্রিভেনশন। এই 4টা হেডলাইনই মাথায় রাখবো সব ট্রিটমেন্টের জন্যই। এখানে ব্যাকটেরিয়ালের জন্য একটা শখ আছে, দেখবা এখানে তোমার 1120 পৃষ্ঠা। তোমরা অনেক কথা মনে রাখার দরকার নাই, আপাতত চ্যাপ্টার একদম 2 গ্রাম 2 গ্রাম বিডি, এটাই মাথায় থাকুক। এটা হলো স্পেসিফিক। আর জেনারেল আনকনসিয়াস পেশেন্টের যেরকম ম্যানেজমেন্ট হয়। আর একটা হলো কমপ্লিকেশন, মনে করো এর থেকে অ্যাবসেস হয়ে গেল, অন্য কনভালশন হলো, ইত্যাদি। আর প্রিভেনশন মানে মেডিকেল প্রিভেনশন, তোমরা জানো ভ্যাকসিন দেওয়া হয়, কন্ট্যাক্টে কেমোপ্রোফিল্যাক্সিস করা হয়, তারপরে ড্রপলেট ইনফেকশন প্রিভেনশন ইত্যাদি। এই 4টা হেডলাইনে মেনিনজাইটিসের ট্রিটমেন্ট করবা। আর টিবি যদি হয় তাহলে এনটিটিবি যেরকম ডোজে দেওয়া হয় তাই, শুধু স্টেরয়েড দেওয়া হয়। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা গেল মেনিনজাইটিস। মাঝে মাঝে এটা চলে যায় কেন? আচ্ছা, এখন আমরা ইয়েতে আছি, আরেকটা জিনিস, সেটা হলো তোমার পার্কিনসনিজম। তোমরা 1112 পৃষ্ঠায় যাও, 1112 পৃষ্ঠা।
1100 1112 পাইছো? জি স্যার। আচ্ছা, পার্কিনসনিজমের মধ্যে এটা এক্সট্রা পিরামিডালের মধ্যে অনেক কিছুই আছে, তার মধ্যে পার্কিনসনিজমটা পড়তে হবে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার থাকে। ডান পাশে একটা শক আছে দেখবা, একটা হলো ট্রেমর, এটা হলো রেস্ট ট্রেমর থাকে, আর একটা হলো রিজিডিটি থাকে, এটা লেট পাইপ কগুল যে কোনো একটা হতে পারে। আরেকটা হলো ভলেন্টারি মুভমেন্ট গুলো একটু ডিস্টার্ব হয়। তো আমরা বলি ডিস্টারবেন্স অফ ভলেন্টারি মুভমেন্ট, মানে ফাইন কাজগুলো করতে পারবে না। অ্যাপিয়ারেন্স অফ ইনভলেন্টারি মুভমেন্ট, আর একটা হলো রিজিডিটি। এই তিনটা কার্ডিনাল ফিচার। আর কিছু উপরে দেখো, জেনারেল এক্সপ্রেশনলেস ফেস, গেটটা কেমন হবে, ফেস টেন্ডেন্ট গেট, এই কয়েকটা জিনিস মাথায় রাখবা পার্কিনসনিজমে। এত ডিটেলের দরকার নাই, মোটামুটি এই কয়েকটা ফিচার থাকলেই হবে। মাঝে মাঝে আমার এটা এরকম হয়, লাইটটা অফ হয়ে যায় কেন, মাঝে মাঝে লাইটটা অফ হয়ে যায়। তো কালকে তো এটা হয়নি। লাইন তো যায় না। তো ঠিক আছে, মাঝে মাঝে অন করি আর কি, লাইট চাপ চাপ দেওয়া করে টাইমটা ভালো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডিস্টার্ব করে, শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে তো? জি স্যার। এই ছবিটা তুমি পাঠাই দিও তো, এই ছবিগুলো পাঠাই দিও, পরে ওদের সাথে কথা বলবো। বাংলা পেজ নামক কয়েকটা ছবির উপায় পাঠাইতেছে, এটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, পার্কিনসনিজমের ফিচার বলছি। বাম দিকে দেখো কজেস অফ পার্কিনসনিজম। 1 নাম্বার হলো ইডিওপ্যাথিক, 3টা কারণ তোমরা পড়বা। 2 নাম্বার হলো সিবিডি তে হয় যদি এক্সট্রা পিরামিডাল ইনভলভমেন্ট হয়, আর একটা হলো ড্রাগ মানে অ্যান্টি সাইকোটিক ড্রাগ যেগুলো। এই 3টা কারণ পড়লেই এনাফ। উইলসনস যারা মনে রাখতে পারো, আনালি এই 3টা। আর ডান পাশে হলো ফিচার্স। আর পার্কিনসনিজমের ট্রিটমেন্টে ফার্মাকোলজিতে যেরকম পড়ে আসছো, ডোপামিনার্জিক ড্রাগ কয়েকটা ওষুধের নাম মনে রাখবা, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। ঠিক আছে, এটা এখানে শেষ। আচ্ছা, আমরা তারপরে আসি ইনভলেন্টারি মুভমেন্ট। ইনভলেন্টারি মুভমেন্টে অনেক আছে, তার মধ্যে কয়েকটা, একটা হলো ট্রেমর, কোরিয়া, এথেটোসিস, 3টা। আর বাকিগুলো যারা পারো মনে রাখবা। ট্রেমরের মধ্যে এগুলো আমি ক্লাসে বলা হয়েছে। একটা হলো ফাইন ট্রেমর, কোর্স ট্রেমর, ইন্টেনশন ট্রেমর, ফ্লেপিং ট্রেমর। তো ফাইনের মধ্যে কারণের মধ্যে যদি একটা মাথায় রাখতে পারো, থাইরোটক্সিকোসিস। কোর্সের মধ্যে পার্কিনসনিজম। ইন্টেনশন ট্রেমর সেরিবেলার লিশন যত কারণে হয় এই। আর একটা হলো ফ্লেপিং ট্রেমর, 4টা ফেলুর, লিভার ফেলুর, রেনাল ফেলুর, রেসপিরেটরি ফেলুর, হার্ট ফেলুর, এগুলা। এই হলো ট্রেমর। আর তোমার সেরিবেলার লিশন যেহেতু এখানে আসছে, সেরিবেলার লিশনের ফিচার গুলা যেরকম আমরা উপর থেকে মনে করি, নিস্টেগমাস, স্পিচ, তারপরে ইন্টেনশন ট্রেমর, নিহিল টেস্ট, রেলিং গেট, এগুলা। আর কারণ কি কি, সে কারণের মধ্যে তোমার মনে করো আমরা ওই যে ভাস্কুলার কজ হইতে পারে, নিওপ্লাস্টিক কজ হইতে পারে, ইনফেকশন, এনকেফালাইটিস হইতে পারে। এই 2-4টা মাথায় রাখো আর কি। আচ্ছা, আর একটু হলো কোরিয়ার মধ্যে সিডেন হামস, যেটা রিউমাটিক ফিভারে হয়, হান্টিংটনস কোরিয়া, আরো অনেক সিস্টেমিক ডিজিজে আরো অনেক হয়। আর কোরিয়া হলো ড্যান্সিং মুভমেন্ট। আর এথেটোসিস আর একটু স্লো মুভমেন্ট। সেটার কারণের মধ্যে তুমি ড্রাগ মনে রাখো, অ্যান্টিসাইকোটিক আর উইলসন ডিজিজ, 2টা মাথায় রাখো আপাতত। তাহলে এই গেল ইনভলেন্টারি মুভমেন্ট। আর গেট, 4-5টা গেট আছে, কোনটা কি গেট হয় এটা তোমরা ক্লিনিক্যাল মেথডে দেখে নিবা, এখন সময় কুলায় কিনা গেটটা। তারপরে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে আসি, সেটা হলো ইপিলেপসি। ইপিলেপসির ক্লাস তো আমার মনে হয় ফিরোজ ভাই নিছে না, করেছি ভাই? ইপিলেপসির ক্লাস হয়েছে না, লেকচার? ক্লোজে দিব। না স্যার, আমাদের এপিলেপসি ক্লাস হয় নাই? হ্যাঁ, এপিলেপসি ক্লাস হয় নাই? হয় নাই স্যার। না স্যার, হয় নাই হয় নাই? স্যার, হয় নাই। হয় নাই। আচ্ছা, না হইলে তোমরা পৃষ্ঠাটা বাইর করো, আমি কিছু জিনিস বলে দিই। এখন আর হওয়ার সম্ভাবনা নাই। তুমি 1081 পৃষ্ঠা বাইর করো। 1081 পাইছো? জি স্যার। 1081 পাইছো নাকি? জি হ্যাঁ, স্যার। আচ্ছা। জি স্যার। 1081 এখানে আমি ইপিলেপসি তো অন্য জায়গায় আছে, এখানে স্ট্যাটাস ইপিলেপটিকাসের ম্যানেজমেন্টটা, এটা মাথায় রাখতে হবে। স্ট্যাটাস ইপিলেপটিকাসের ডেফিনেশন, কন্টিনিউয়াস কনভালশন হবে, কোনো রিকভারি হবে না। ডান পাশে দেখো একটা শক আছে, ঠিক আছে? এই শকটা দেখবা। আমি কিছু কথা বলে দিই, জেনারেল ম্যানেজমেন্ট, যেমন রুগীকে কোথায় রাখবা, ফ্লোরে রাখবা,
তারপর অক্সিজেন দিতে হবে, আইভি চ্যানেল দিতে হবে, এইগুলা দিতে হবে। প্যারেন্টারাল অ্যান্টি এপিলেপটিক ড্রাগ কি কি আছে এখানে নাম আছে, নামগুলা পড়বা অন্তত। ডায়াজিপাম, এই যে কয়েকটা আছে, ডায়াজিপাম, তারপরে ফেনাইটোয়েন আছে, ভেলপ্রয়েড আছে। এইগুলা তোমার প্যারেন্টারাল অ্যান্টি এপিলেপটিক, তার মানে জেনারেল মেজার কিছু প্যারেন্টারাল অ্যান্টি এপিলেপটিক কি ড্রাগ ডোজ করলে ডায়াজিপামের ডোজটা করতে পারো। আর একটা হলো এইভাবেই কন্ট্রোল করা হয়। এর মধ্যে এগুলো দেওয়া অবস্থায় রোগীকে হিস্ট্রি এক্সামিনেশন করে কারণটা বের করতে হবে, এটা কি রেগুলার ট্রিটমেন্টের জন্য, কোনো ইনফেকশনের জন্য, না এসওএল এর জন্য, সেগুলো দেখতে হবে। আর পরবর্তীতে যদি না হয়, ফাইনালি তোমার এটা আইসিইউ তে নিয়ে তোমার থায়োপেন্টন দেওয়া হয়। তো সেটা হলো স্ট্যাটাস এপিলেপটিকাসের ম্যানেজমেন্ট। এটা এই চার্টটার থেকে তোমরা গোছায় 4-5টা লাইনে একটু শিখে নিবা। আচ্ছা, শোনা গেছে? জি স্যার। আচ্ছা, এখন চলে যাও 1098। 1098 রুগী পাও নাই? 1098 1098 পাইছো? 98, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, 97-এ দেখো ইপিলেপসি আছে। এই ডেফিনেশন গুলো, এগুলো তোমাদের এগুলো তো 4th ইয়ারের উপর। সিজারের ডেফিনেশন, ইপিলেপসির ডেফিনেশন, সিজারের ডেফিনেশনটা এখানে আছে 97-এ। অকারেন্স অফ সাইন্স এন্ড সিমটম due to abnormal excessive electrical discharge in the brain। এখানে আরেকটা কথা আমরা বলি, সেটা এখানে বলে না, ইউজুয়ালি ডিস্টারবেন্স অফ কনসাসনেস। কনসাসনেস মানে যে অজ্ঞান হইতে হবে তা না, একটু অন্য মনস্ক হয়ে যাওয়া, এটাও ডিস্টারবেন্স অফ কনসাসনেস। এটা হলো সিজার। যখন রিপিটেড হইতে থাকে এটাকে ইপিলেপসি। এই সংজ্ঞাটা মাথায় রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, উল্টা পৃষ্ঠায় দেখো ক্লাসিফিকেশন সর্বশেষ যেটা এখন ফলো করা হয় 1098, একটা হলো জেনারেলাইজ ফোকাল। জেনারেলাইজের মধ্যে টনিক, গ্র্যানমাল, অ্যাবসেন্সের সাব হেডিং নাম মনে রাখলে হয়, মায়োক্লোনিক, এই 3টা। আর ফোকালের মধ্যে তোমার মনে করো ফোকাল, টনিক, ক্লোনিক বিভিন্ন রকম হতে পারে। তার সাথে আগে আমরা টেম্পোরাল লুপ যেটা পড়তাম সেটাকে এর মধ্যেই আছে, উইথ ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস। আর একটা হলো উইদাউট ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস। তো যাই হোক, আমার মনে হয় জেনারেলাইজ, ফোকাল, জেনারেলাইজের কয়েকটা কারণ মাথায় রাখো। ফোকাল, আর একটা হলো টেম্পোরাল লুপ এপিলেপসি যেটা উইথ ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস, এই জিনিসটা মাথায় রাখলেই হবে। এটা হলো ক্লাসিফিকেশন। আরেকটা হলো গ্র্যানুলার এপিলেপসি, এটা 4th ইয়ারে তোমরা পড়ে আসছো, এটা ফার্মাকোলজিতে। এটার অনেকগুলা টাইপস, স্টেজ আছে। মানে তোমার অরা, তারপরে টনিক ফেজ, ক্লোনিক, রিকভারি, এইগুলা গ্র্যানুলারের টিপিক্যাল। রানিং আউট অফ টাইম মানে কি? এটা কি আউট অফ টাইম? এইগুলো আউট অফ টাইম মানে 40 মিনিট, তারপরে কি বন্ধ হয়ে যাবে? না, 10 মিনিট। 10 মিনিট, 40 মিনিট পর কেটে গেছে, কেটে দিয়ে পরে আর আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেটে গেলে পরে আবার দেখবো। তাহলে এই ক্লাসিফিকেশন। আর একটা হলো তোমার প্রিসিপিটেটিং ফ্যাক্টর অফ ইপিলেপসি, ডান পাশে আছে, 2-4টা মাথায় রাখলেই হবে। অ্যাংজাইটি, টেনশন, তারপরে স্লিপলেসনেস। যে কোনো দেখবা টিটানাসের রোগীকে অন্ধকার রুমে রাখা হয়, যেটা তোমার একলামশিয়াতে, যেমন সাউন্ড যাবে না, লাইট যাবে না, মানে কোনো কেউ দেখবে না কিছু। এগুলো প্রিসিপিটেটিং ফ্যাক্টর। আর এগুলো ক্লাসিফিকেশন, আর বললাম ডেফিনেশন। ইপিলেপসিতে আর তোমার যেটা লাগবে কজের মধ্যে আমরা একটা সোজা ভাষায় মাথায় রাখি। একটা হলো সাধারণত 20 বছরের আগে হলে ইডিওপ্যাথিক হয়, 20 থেকে 40 হলে সাধারণত স্পেসোকোবাইংলিশন, 40-এর বেশি হলে সাধারণত সিবিডি হয়। তাইলে এই 3টা কারণ মাথায় রাখো। আর বাকি কারণ তোমার নিউরোলজিক্যাল ইনফেকশন থেকে শুরু করে মেটাবলিক। একটা সোজা হিসাব বলে দেই, আনকনসিয়াসনেস এর কারণ যেগুলো আমরা বলছিলাম কালকে, মনে আছে? সবগুলাতেই কোনো না কোনো ফর্মে ইপিলেপসি কনভালশন হতে পারে, সেটা রিপিটেড না হোক, 1-2টা সিজার হতে পারে। কাজেই ইন জেনারেল কয়েকটা মাথায় রাখো, ইডিওপ্যাথিক, এসওএল, সিবিডি, তারপরে তুমি ইনফেকশন, তারপরে মেটাবলিকের মধ্যে লিভার, রেনাল, ডায়াবেটিস রিলেটেড, এগুলো সব, পয়জনিং, সবকিছুতেই হতে পারে। ঠিক আছে, শোনা গেছে? হ্যাঁ, জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। এটা হলো এপিলেপসির কজ বললাম, এপিলেপসির ক্লিনিক্যাল ফিচার টাইপস গেল, এপিলেপসির সংজ্ঞা গেল। আর একটা হলো এপিলেপসি ডায়াগনোসিসের জন্য ইইজি করা হয়, কিন্তু ইইজি সবসময় ডায়াগনোসিসে আসে না, সবসময় শুধু পেটিট মালটা আসে, অন্যগুলা ইইজিতে সবসময় নর্মালও থাকতে পারে। আর তোমাদের যেহেতু মাথার মধ্যে সবসময় একটা সিটি এমআরআই, আসলে সিটি এমআরআই দিয়ে যদি অর্গানিক মনে করি, কজ অফ এপিলেপসি আমরা ডায়াগনোসিস করি, কিন্তু এপিলেপসি ডায়াগনোসিসের জন্য হলো ইইজি। আর কজ ডায়াগনোসিসের জন্য সিটি এমআরআই বা অন্য ইনফেকশন, মেটাবলিক থাকলে সেই কারণগুলা আমরা ইনভেস্টিগেট করি টু ফাইন্ড আউট দ্য কজ। কাজে এপিলেপসির ইনভেস্টিগেশন যদি বলি যে
ইপিলিপসি তাহলে ইজি কারণ বের করার জন্য মেটাবলিক নিউরোলজিক্যাল যে ইনভেস্টিগেশন করি সেই। আর ইপিলিপসি কনফার্মের একটা মেইন জিনিস একটা হলো ডাইরেক্ট অবজারভেশন। এটা যদি বলে কিভাবে কনফার্ম করবো, ডাইরেক্ট অবজারভেশন বাই ফিজিশিয়ান, এটা আমরা মেইন কথা বলি। ঠিক আছে, আচ্ছা এটা গেলো ইপিলিপসির ইনভেস্টিগেশন। আরেকটা হলো ইপিলিপসি ড্রাগ। 1102 পৃষ্ঠা দেখো, 1102 পাইছো? হ্যাঁ? জি স্যার। পাইছো জি নাকি? স্যার। রোল নাম্বার 1 আছে, রফিক রাহাত আছে নাকি? জি স্যার, সালামালাইকুম স্যার। আচ্ছা, রাইসা রফিক রাহাত। আচ্ছা, তো এখানে দেখো 1102 পৃষ্ঠায় একটা চার্ট আছে। তো ইপিলিপসির অ্যান্টি ইপিলিপটিক কিছু ড্রাগের নাম মনে রাখবা, ডোজ মাথায় না থাকুক। যেমন ফার্স্ট লাইন অফ ড্রাগ, যেই ড্রাগের নামগুলা, যেমন লেমোট্রিজিন, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, লেভিটিরাসিটাম, ইথোসিক্সিমাইড, সোডিয়াম ভ্যালপ্রোয়েট, কয়েকটা ওষুধের নাম মনে রাখবা, দ্যাটস এনাফ। সবগুলা ডোজ মনে রাখতে হবে না। এইটা এক নাম্বার। আরেকটা হলো প্রেগনেন্সিতে লেভিটিরাসিটাম দেওয়া যায়, অন্যগুলা সাধারণত প্রেগনেন্সিতে দেওয়া যায় না। এইটা একটা মাথায় রাখতে হবে। আর একটা হলো ইপিলিপসিতে আমরা এই ওষুধগুলা কতদিন দিব, এটা হলো যে নিচে দেখো উইথড্রল অফ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এখানে বইয়ে যেটা আছে সেটাই ফলো করো। দেখো পাওয়া যাচ্ছে, একজন পড়ো দেখি, রোল নাম্বার 7 আসো। জি স্যার। পড়ো দেখি উইথড্রল লাইনটা। পাইছো লাইনটা, পাইছো? না স্যার। কেন উইথড্রয়িং অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এই লাইনটা পাও নাই 1102 পৃষ্ঠায়? না স্যার। কেন? 11 তোমার 23rd এডিশন না? অন্যরা পাইছো? রুল নাম্বার 4 পাইছো? পৃষ্ঠাটা পাইছো কিনা, নাকি বইয়ে নাই তোমরা? স্যার জি স্যার পাইছি। এত এতক্ষণ লাগে কেন? উইথড্রয়িং অ্যান্টি এপিলেপটিক ড্রাগ পাইছো? জি স্যার। রোল নাম্বার 3 পাইছো? রোল নাম্বার 3 পাইছো নাকি? জি স্যার। আচ্ছা, উইথড্রয়িং মেডিকেশন, এখানে দেখো সিজার ফ্রি অবস্থা 2 বছর, লাইনটা পড়ে নিবা। মানে কারো ওষুধ দিলাম, দেখা গেলো পর 2 বছর তার কনভালশন হয় নাই, এইরকম একটা পিরিয়ড গেলে উইথড্র করতে হয়। এটাই এখানে বলার, আর কিছু না। তো আমার মনে হয় যে নিউরোলজির গতকাল যেগুলো বলছিলাম, আজকে আমি আলাপ করছি ফিভার উইথ আনকনসিয়াসনেস, সেরিব্রাল ম্যালেরিয়া, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, তারপরে পার্কিনসনিজম, ইনভলিন্টারি মুভমেন্ট, গেইট তোমরা পড়ে নিবা। ইপিলিপসি নিয়ে কথা বলছি। আর একটা হলো আর একটা হলো তোমার উইথড্রল অফ অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। নিউরোলজির মোটামুটি আমি কভার করে ফেলছি। এই জিনিসগুলা যেগুলা বলছি পড়ে ফেলবা। আর এক্সামিনেশন প্র্যাকটিস করছো তো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ করছো সবাই? 25 রোল নাম্বার 25 সুস্মিতা Yes, sir. বিষ্টা Yes, sir. প্র্যাকটিস করছো? জি স্যার। কার উপর করছো? স্যার ভাই। করছো তো? জি স্যার। এরপরে যারে প্র্যাকটিস করবে তার সাক্ষাৎকার নিব। জি আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি রুবায়াত একটা ডাটা পাঠাইছি, এটা তোমরা দেখবা। আমি একটু কথাগুলো বলে দিই, আর একটা কেস সিস্টেম, আমার নিউরোলজির কথা শেষ। রুল 19 কে পাঠাইছে, তোমরা সবাই দিয়ে দিবা। আচ্ছা, এখানে 2-3টা ফিচার আছে, তুমি এটা একটু লেখো, এটা সিলিয়েন্ট ফিচারটা লিখবা। 76 ইয়ার্স ওল্ড একজন রোগী, তার কয়েকটা রিং পরানো আছে, ঠিক আছে? লেখছো? লেখছো নাকি? হ্যালো, শোনা জি যাচ্ছে? স্যার। আচ্ছা, রিং পরানো আছে, তার শ্বাসকষ্ট আছে, তার অনেকগুলো প্রবলেম আছে। আমি সিরিয়ালি একটা একটা করে বলি, তাহলে অনেকগুলা শিকার জিনিস আছে। শ্বাসকষ্ট আছে, আমি বাইলেটারাল বেজাল ক্রেপস, রুগীটা ভর্তি আছে এখনো, এবং ব্লাড প্রেশার আছে 140/85, অ্যান্টিহাইপারটেনসিভ পাচ্ছে। আচ্ছা, এক্সরেতে কার্ডিওমেগালি আছে, ইসিজি রিপোর্টটা আমার কাছে ছিল না। আর বিএনপি ছিল হাই, তোমরা রিপোর্টে দেখবা বিএনপি হাই। ট্রোপোনিন দেখবা অনেকগুলা রিপোর্ট। ট্রোপোনিন আমরা সাধারণত একটা রিপোর্টে যদি নর্মাল আসে, পরে সাবসিকুয়েন্টলি আমরা অনেকগুলা করাই। এই রুগীর দেখবা প্রথমে নর্মাল ছিল, পরে অনেকগুলা রিপোর্টে 1000 না কত পর্যন্ত আসছে, 700 আসছে, 600 আসছে। এটার উদ্দেশ্য হলো যে আমরা ইসিজি নর্মাল হইলেও আমরা ট্রপাই করি, ট্রপাই একটা ভ্যালু নর্মাল হইলেও আমরা বারবার করি টু এক্সক্লুড আইএসডি। কাজে এটা আইএসডি ছিল, বিএনপি হাই মানে হার্ট ফেলিউর ছিল,
ঠিক আছে? তো এইটার এই যে হিস্ট্রিটা, এই যে রোগীর ডিসনিয়া ছিল, একটু চেস্ট ডিসকমফোর্ট একটু একটু ছিল, বমি ছিল। তো এই রোগীটার সেলিন ফিচারটা চেস্ট পেনের কিভাবে লিখবা এটা লিখে ফেলবা। এক্সামিনেশন ফাইন্ডিংস এর মধ্যে আমি ব্লাড প্রেশারটা বলছি, আর পালসটা নর্মাল রেগুলার ছিল, আর বেজাল ক্রিপিটেশন ছিল, আর প্রিকোর্ডিয়ামে অন্য কোনো মারমার ছিল না। এটা লিখে ফেলবা। তাহলে এটার কি ডায়াগনোসিস বুশরা? ডায়াগনোসিস কি? স্যার হ্যাঁ? লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, হ্যাঁ, লেফট কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার স্যার। হার্ট ফেলিউর ডিউ টু আইএসডি, ঠিক আছে, উইথ হাইপারটেনশন। কারণ এখানে দুইটা, আইএসডি, হাইপারটেনশন। চিকিৎসা আমি হার্ট ফেলিউর একটা ক্লাস নিয়েছিলাম। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে কিছু কথা আছে, রেস্ট, প্রপটা পজিশন, এটা লিখে ফেলবা এবং ইনভেস্টিগেশন গুলোকে গোছায় লিখবা। আরো ইনভেস্টিগেশন তার আসবে, হাইপারটেনশনের ইনভেস্টিগেশন আসবে, বুকে ব্যথার জন্য আরো কিছু কিছু ইকো আসবে। এই ইনভেস্টিগেশন গুলো গোছায় লিখবা। সেলিন ফিচারটা হিস্ট্রির মধ্যে, চেস্ট পেন আমি ডিসনিয়া বলছি, আরো কি কি পয়েন্ট নিতে হবে এটা লিখবা। তারপরে ট্রিটমেন্টের মধ্যে সুন্দর করে লিখবা, জেনারেলের মধ্যে প্রপটা পজিশন, অক্সিজেন। তারপরে আইএসডি ট্রিটমেন্ট যেমন এনটিএন জেনারেল ড্রাগ, রুগী হেপারিন পাচ্ছে, লো মলিকুলার হেপারিন, অ্যান্টিপ্লেটেলেট পাচ্ছে। আর একটা আমি হেডলাইনের মধ্যে বলছিলাম, সেটা হলো ট্রিটমেন্ট অফ কজের মধ্যে যেগুলো এগুলো বললাম, হেপারিন বললাম, অ্যান্টিপ্লেটেলেট, ডায়োরেটিক্স পাচ্ছে, ফুরোসেমাইড ইনজেক্টেবল পাচ্ছে, আর প্রিলুড আফটারলুড কমানোর জন্য যে অ্যান্টিহাইপারটেনসিভ পাচ্ছে, সেটি এসি ইনহিবিটর, সেটাতেই কাজ হচ্ছে। তাহলে হেডলাইনের মধ্যে হার্ট ফেলিউর ছিল জেনারেল, আর এটা হলো স্পেসিফিক ট্রিটমেন্ট অফ কজ, অ্যান্টিহাইপারটেনসিভ, অ্যান্টিএনজাইনাল, ডায়োরেটিক্স, প্রিলুড আফটারলুড কমানো। আরেকটা ছিল থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে পরের 14 দিন, তারপরে আরো বাসায় থাকবো কয়েকদিন, তারপরে তো এটা পরে প্রিন্সিপালকে বলে আসছি যে যাদের যার রিকোয়ারমেন্ট সেটা তো দিতেই হবে যদি চালু করতে হয়। এখন একটা জিনিস চিন্তা করতেছি যে আমরা যদি মনে করো 7 দিন 5 দিন আমরা যে কেউ একজন চলে যাই, তার মানে ক্লাস অফ হয়ে যাবে। সেটাই এখন আমার আর ব্যালেন্স হচ্ছে এখন। আরেকটা হলো যে উম, মানে বাইরে নাকি যারা 60-র উপরে তারা টেলিফোনে করে, এখন বাই রোটেশন করা যায় কিন্তু ক্লাস তো ঝামেলা হবে। যে যারাই যাবে তারা ক্লাস থেকে বঞ্চিত হবে, যার জন্য কাউকে কাউকে থাকতে হবে যে ক্লাসটা মেনটেন করার জন্য আর কি। আচ্ছা, এই যে অ্যাডমিট অল সবাইকে দিতে হচ্ছে, না দিচ্ছি তো, কিন্তু দেওয়ার পরে তো হচ্ছে না। হুম হুম। তারপর দেওয়ার পরে অনেকক্ষণ পরে ওরা আসতে পারে না। ওদের এখানে ওকে 40 মিনিট পরে কেটে দেয়। হ্যাঁ, স্যার কেন? 40 জন চলে এসেছে। আচ্ছা, চলে এসেছে, আমার প্রায় শেষ, পরে রুবায়েত বলবে। আচ্ছা, আমি এই যে মেসেজ 19 নাম্বারে পাঠাইছি ওটা দেখবা, হার্ট ফেলিউরের জিনিসটা, এটা সেলিন ফিচার লিখবা, বাকি দুইটা লেখার দরকার নাই। এই রুগীটা আসছিল জেরিয়াট্রিক, আমরা বলি 65 বছরের উপরে, প্রেজেন্টেশন হয় অ্যাটিপিক্যাল, এটাও আমাদের পড়তে হবে। অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, মাল্টিপল কমপ্লিকেশন থাকে। এই রুগীটার জ্বর টর ছিল না, বলে যে শরীর দুর্বল, কাঁপে শুধু। কিন্তু আমরা ব্লাড কাউন্ট খুব বেশি দেখবা, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এবং তার কালচারে অর্গানিজম আছে, সেপ্টিসিমিয়া রুগী, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, এটা একটা দেখার ব্যাপার। জেরেটিক পেশেন্টের প্রেজেন্টেশন কি হয়, অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, জেরেটিক চ্যাপ্টারে ওখানে দেখবে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, মাল্টিপল কমপ্লিকেশন থাকে, এগুলা। এটা আরেকটা ব্যাপার শিকার। আর হার্ট ফেলিউরটা সেলিন ফিচার লিখবা, এটা লেখার দরকার নাই। আরেকটা দেখবা পটাশিয়াম কম আছে তার, সে ফ্লুসেমাইড পাচ্ছিল, পটাশিয়াম কমে গেল। পটাশিয়াম কমে গেলে আমরা কি ওষুধ দেই, অরাল দেই, আইভি দেই, তো সেটা একটা দেই। আর পটাশিয়াম কমার কারণগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হলো ডায়রিয়া, ভমিটিং হলে একটা তো হয়, আর ড্রাগ একটা ইম্পর্টেন্ট, আর একটা হলো অন্য অনেকগুলো কারণ আছে, যেমন এন্ডোক্রাইন কজ, তারপরে তোমার অ্যালকালোসিস হলে এটার সাথে ফ্যামিলিয়াল হয়, এগুলো হয়। তো হাইপোক্যালেমিয়ার চিকিৎসার জটিল কিছু না। হাইপোক্যালেমিয়া হলে মাসুল উইকনেস হয়, এই রোগীটা উঠতে পারতেছিল না, দাঁড়াইতে পারতেছিল না, তো এখন সে দাঁড়াইতে পারে। তার মানে হাইপোক্যালেমিয়ার ফিচার, কালকে যেটা বললাম জিবিএস এর ডিডি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা পড়বা, এটা একটু নোট লেখা রাখতে পারো, এটা হিস্ট্রি লেখার দরকার নাই। আরেকটা হলো হাইপার ক্যালেমিয়া হইলে কি চিকিৎসা দেওয়া হয়, এটা কালকে আমি রেনাল ফেলিউরে বলছি। তো আমার পক্ষ থেকে এই রুগীটার ব্যাপারে সেলিন ফিচার, হার্ট ফেলিউরটা লিখবা 1-2 পৃষ্ঠার মধ্যে। ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট গুলা তোমরা গোছায়, এই রুগীর জন্য যা যা দরকার সেভাবে গোছায় লিখবা। আর ইনফেকশন জেরেটিক এর প্রবলেমটা
এটা জেনেটিক চ্যাপ্টারের হেডলাইন গুলো দেখতে পারো। আর একটা হলো হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়ার কজ গুলো পড়ে নিবা। আর নিউরোলজি যেগুলো বলছি এগুলো সব পড়ে ফেলবা এবং প্র্যাকটিসটা চালায় যাইবা। এরপরে আমি ইনফরমেশন দিব কোন দিন কি ক্লাস নিব, ঠিক আছে? তোমাদের পেডিয়াট্রিক্স ব্লক শুরু হইলেও, ব্লক যেখানেই হোক, তোমরা যদি আগ্রহী হও আমাদের সাথে যোগাযোগ করে আমরা অফ সময়ে 10 মিনিট আধা ঘন্টা করে চালাই যেতে পারি, ঠিক আছে? আমার পক্ষ থেকে শেষ, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমার পক্ষ থেকে শেষ, ধন্যবাদ। এখন রুবায়াত কিছু 10-15 মিনিট একটু কেস টেস্ট এক্সামিনেশন মেথড দেখাবে, ওটা তোমরা প্র্যাকটিস করে ফেলবা। কালকে যেগুলো বলছিল ওগুলো করছিলা? ক্রেনিয়াল নার্ভ জি নাকি? স্যার। আচ্ছা ঠিক আছে, Yes, থ্যাংক ইউ, sir. আমি ক্লোজ করে দিলাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোমার কেস আসছে? তাহলে নিয়ে আসো, ওইখানে তাহলে চলে যাও, আমি ক্লোজ করে দিই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি চলে যাই, এরপরে হ্যাঁ ওই রুমে আছে, ওই রুমে।